বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী ওসমান হাদি। তার আগে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজের জানাজায় লাখো মানুষের ঢল নামে। অসংখ্য মানুষের কান্নায় শেষ বিদায় জানানো হয় ওসমান হাদিকে। একদিকে মানুষের ভালোবাসা, অন্যদিকে আজকে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে ওসমান হাদির মৃত্যুতে। পাশাপাশি আজকে বিকেলে ওসমান হাদির জানাজার শেষে ইনকলাব মঞ্চ তারা শাহবাগে জড়ো হয়েছেন এবং তারা সরকারকে আলটিমেটামও দিয়েছেন। সব মিলিয়ে আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে লাইভে যুক্ত হয়েছি। আর সারাদিনে আলোচিত খবরের লাইভ দিনের খবরে তার আগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী সুলতানা, আমার সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির মাসুদ। মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি লাইভে। আজকে সারাদিনের অনেক অনেক ঘটনা ছিল, ঘটনাপ্রবণ দিন বলা যায়। গতকাল থেকেই আমরা জানি ওসমান হাদির মরদেহ বাংলাদেশে আসার পর সারা বাংলাদেশের মানুষ শোকে মুহ্যমান ছিল। আজকে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। একই সঙ্গে ওসমান হাদির নামাজের জানাজা হয়েছে দুপুরে। কি খবর রয়েছে আজকে সারাদিন আপনার কাছে? মূলত আমরা যেটি জানি যে ওসমান হাদির তাকে গতকালকে বাংলাদেশে আনা হয়, এর পরবর্তী সময় থেকেই কিন্তু আমরা দেখেছি যে গত পরশুদিন তার মৃত্যুর খবর জানার পর থেকে, অর্থাৎ বৃহস্পতিবার জানার পর থেকে কিন্তু সারা দেশব্যাপী আন্দোলন বিক্ষোভে খুবই ফেটে পড়ে। এছাড়াও আমরা যেমনটি গতকালকে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, দল, মত, ধর্ম, বর্ণ সবাই নির্বিশেষে কিন্তু আমরা দেশের বিভিন্ন অঞ্চল যেগুলো আছে, বিভিন্ন জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের এবং আমরা ইউনিয়ন পর্যায়েও দেখেছি যে ওসমান হাদির যে মৃত্যু, সেই মৃত্যুর প্রতিবাদে তারা রাস্তায় সড়কে আন্দোলন করছে। তবে আজকে সকালবেলা চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি। তাকে সকালবেলা যেই তার আনুষ্ঠানিক জানাজার কার্যক্রম দুপুরের দিকে হয়, তবে সকালের 11টা পরবর্তী সময় তাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয়। যে পোস্টমর্টম পরবর্তী সময়ে আবারও তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয়। সেই সোহরাওয়ার্দী থেকে দুপুর 1টা সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আনা হয়। সেই দক্ষিণ প্লাজাতেই তার বিশাল সমাবেশ, বিশাল উপস্থিতির মাধ্যমে যে জানাজা, সেই জানাজা সম্পন্ন এবং জানাজায় প্রায় 3 লক্ষাধিক মানুষ ছিল এমনটি দাবি করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এরপর তাকে নিয়ে প্রথমে গাড়িবহর, দীর্ঘ গাড়িবহর, যেটি আসলে ওসমান হাদির বলা যায় যে তার আসলে নিয়ম নৈমিত্তিক কাজ ছিল না। সে খুবই ছোট্ট করে তার যে নিজস্ব দল ইনকিলাব মঞ্চ, তাদের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তারা ভোট চাইতেন। তবে আজকে কিছুটা ব্যতিক্রম হয়েছে। লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ ওসমান হাদির ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সের পিছনে ছুটছিলেন। তাকে কাজী নজরুল ইসলামের যেই সমাধি আছে, সেই সমাধির পাশেই তাকে দাফন করা হয়েছে। সেই দাফনে এক মুঠো মাটি দিতেই যে মানুষের ভিড় ঢল, সেই ঢল কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল আছে সেখান পর্যন্ত যায়। একদমই। তো আমরা আজকে সেটি গণমাধ্যমে দেখেছি যে অসংখ্য মানুষ সে ঢল নেমেছিল আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। একই সঙ্গে তাকে যখন দাফন করতে নিয়ে যাওয়া হয়, শেষ বিদায় দেওয়ার সময় কিন্তু অসংখ্য মানুষের ভিড় এবং চোখের পানিতে তাকে বিদায় জানানো হয়েছে। এই যে মানুষের ভালোবাসা ওসমান হাদির প্রতি। ওসমান হাদি আসলে একটা সাধারণ একজন ছেলে, যিনি ঝালকাঠির একটি নিভৃত গ্রামে বসবাস করতেন, একটা টিনের ঘরে তিনি বসবাস করতেন। সেখান থেকে কিভাবে ওসমান হাদি এমন এক প্রতিবাদী এবং বিপ্লবী, একই সঙ্গে তারুণ্যের প্রতীক হয়ে উঠলেন তিনি। ঝালকাঠির যে নল সিটি এলাকাটির নাম হচ্ছে নল সিটি, অত্যন্ত নিম্নবিত্ত এলাকায় বলা যায়। সেখানে বেশিরভাগ মানুষ আসলে অশিক্ষিত, কিন্তু সেখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনার সুযোগ করে নিয়েছিলেন ওসমান হাদি। তার বাবা একজন আলেম ছিলেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াতেন, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতেন। তার মৃত্যু পরবর্তী সময় তিনি ওই পরিবারের 6ষ্ঠতম, অর্থাৎ শেষ সন্তান। এই যে ওসমান হাদি কিন্তু 2024-এর আগে থেকেই শেখ হাসিনা বিরোধী যে কর্মসূচি ছিল, শেখ হাসিনা বিরোধী আন্দোলন, সেই জায়গাটিতে তিনি কিন্তু সবসময় জোরালো ভূমিকা রেখেছেন। তিনি সবসময় প্রতিবাদী যে কণ্ঠ, ওসমান হাদিকে এখন বলা হচ্ছে প্রতিবাদী কণ্ঠ। তিনি আসলে শুরু থেকেই প্রতিবাদী। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন থেকে হলে যে অব্যবস্থাপনা, সেটি নিয়ে কর্মসূচি আন্দোলন করেছেন। পাশাপাশি আমরা যেমনটি জানি যে 24-এ যে আন্দোলন, সেই আন্দোলনে স্লোগান ধরেছেন, স্লোগান শিখিয়েছেন। এই 24-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনা পালিয়ে যায়। এই পলায়নের পরে কিন্তু আমরা দেখি যে ওসমান হাদি
কোনো দল থেকে নয়, তিনি একদম এককভাবে ঘোষণা দিলেন তিনি স্বতন্ত্র থেকে ইলেকশন করবেন, নির্বাচন করবেন। যে নির্বাচনের তারিখটি আসলে 12ই ফেব্রুয়ারি ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। এর মধ্যেই কিন্তু তিনি ঢাকা 8 আসন যেটি আছে সেখানে জামাত বিএনপির যে প্রার্থীরা আছেন তাদের সঙ্গে একটি কন্টেস্টমূলক নির্বাচনের যে পথ সেটা কিন্তু তিনি তৈরি করে ফেলেছিলেন। তবে তিনি মানুষের কাছে যেতেন বাতাসা, খই, মুড়ি এসব নিয়ে। তিনি আগে অভিনব প্রচারণা ছিল, একদম অভিনব বলা যায়, খুবই কম টাকায় নির্বাচনী প্রচারণা, এবং মানুষও খুব ভালোই সাড়া দিচ্ছিল। আমরা দেখছিলাম, আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারা কিন্তু একটি বিষয় লক্ষ্য করছে, হাদির যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণায় সরকারের যে এই অর্থ বাজেটের বিষয়টি বলা আছে, তিনি পোস্টারের খুব গর্বিরোধী ছিলেন। তিনি বলতেন যে পোস্টার করে রাজনীতি হয় না, জনগণের কাছে যেতে হবে। এই যে জনগণের কাছে যাওয়া রাজনীতি, সেটি কিন্তু ওসমান হাদি বাংলাদেশকে শিখে গেছেন। এবং আজকে প্রধান উপদেষ্টা কিন্তু একটি বিষয় বলেছেন, প্রিয় হাদি তুমি আমাদেরকে শিখিয়ে গেছো কিভাবে নির্বাচন করতে হবে। অর্থাৎ এই যে তার প্রাপ্তিটা, সেটা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও কিন্তু বলেছেন যে আসলে ওসমান হাদির যেই ভূমিকা, নির্বাচন কিভাবে করতে হবে, একটি নির্বাচনে কি পরিমাণ খরচ হতে পারে, সেটি কিন্তু ওসমান হাদির পক্ষ থেকে। এবং এই যে 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে যে একটি বন্যার দেখা দিয়েছিল, সেখানে কিন্তু তিনি এককভাবে, একদম খুব এককভাবে ফেনীবাসীর জন্য ত্রাণ সংগ্রহ করা, মানুষের কাছে কাছে গিয়ে আমাকে 5 টাকা দিন, 10 টাকা দিন, এবং সেটি খুব হিসাবমূলক। তিনি একদম ঘোষণা দিয়ে বলেছিলেন যে আমি যদি কারো কাছে 5 টাকা নেই সেটির হিসাবও তিনি হিসাব কিন্তু প্রকাশ্যে দিতেন, একদম প্রকাশ্যে। তিনি তার সোশ্যাল মিডিয়া বা তার যে দল আছে, সংগঠন আছে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও তিনি দিয়ে দিলেন আমার এই মাসে এত টাকা পেয়েছি, এত টাকা খরচ হয়েছে, এত টাকা আমার কাছে অবশিষ্ট আছে, আপনারা চাইলে যে কোনো সময় এটা ব্যবহার করতে পারেন। তো ওসমান হাদি আসলে শিখে গেছে যে রাজনীতি কিভাবে করতে হবে। সেটি কিন্তু তার যে মতধারা বা তার যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে তিনি শিখে গেছেন যে নির্বাচন, সংস্কার, অন্যান্য যে বিষয়গুলো আছে তিনি সমালোচনাও করতেন। তিনি যে সমালোচনা করতেন তার একটি কথা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে আমি যদি সংসদে যেতে পারি 299 জন এমপিকে একদম নাকানি চুবানি দিয়ে ঘুরিয়ে বেড়াবো। অর্থাৎ তিনি বলতেন যে সংসদ হবে একদম স্বাধীন, যেটি আসলে দীর্ঘ সময়, অর্থাৎ আমরা যদি বলি যে দীর্ঘ 16 বছরের যেই সংসদীয় কাঠামো, সেটি কিন্তু অনেকটা ভঙ্গুর হয়ে পড়েছিল। ওসমান হাদি সেই জায়গা থেকে বলেছিলেন যে আমি যদি যাই 299 জন এমপিকে আসলে আমি মানে জবাবদিহিতার মধ্যেই রাখবে, এমনটি বলেছেন। সুতরাং বলা যায় যে ওসমান হাদি রাজনীতির যে মূল ধারা সেটি শেকড় ধরতে পেরেছিলেন এবং শিখে গেছেন যে রাজনীতি। এবং খুব ওই নর্থ সিটি এলাকা থেকে আজকে ঢাকা 8 আসনের যে জায়গা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন। সবকিছু মিলে তাদের জীবন, সেখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। এই জন্যই কিন্তু হাদি এতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন। হাদির যে দাফন করা হয়েছে, তাকে শেষ যে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। তো এই যে একজন বিদ্রোহী কবির পাশে একজন বিপ্লবীর কবর, এটিকে কিভাবে দেখছেন? আমি আপনাকে একটি বিষয় বলে রাখি যে সেখানে আজকে হাদির যেই কবর, সেটি ছাড়াও আরো 2টি কবর আছে, 3টি কবর আছে। শিল্পাচার্য জৈনুল আবেদিন, কামরুল হাসান এবং অধ্যাপক মোজাফফর আহমেদ। তারা প্রত্যেকেই কিন্তু বলা যায় খুব দেশের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি বিধায় তাদেরকে ওখানে কবর দেওয়া হয়। আজকে হাদির স্থানটিও ঠিক সেখানে হয়েছে। সারা বাংলাদেশে হাদির একটি ডায়েরিতে লিখে গিয়েছিলেন তার বাবার কবরের পাশে শায়িত হতেন, কিন্তু বাংলাদেশে যে ছাত্র জনতা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন হাদিকে এক নজরে তার কবর দেখে তার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য হলেও হাদিকে ঢাকায় কবর দেওয়ার আবেদন বা আর্জি জানায় পরিবারের কাছে, এবং পরিবার সেটি মেনে নেয়। আমরা গতকালকে আরেকটি দৃশ্য দেখেছি যেখানে হাদিকে যখন সিঙ্গাপুর থেকে ঢাকায় পরশুদিন ঢাকায় বিমানবন্দর আনা হলো, সেই সময় কিন্তু প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল, আমরা দেখেছি বিএনপি সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামীর গোলাম পরোয়ার, এর পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম, ছাত্রদলের নাসির, এরা কিন্তু আসলে তার যে কফিন লাল সবুজের পতাকে আবৃত, সেই কফিনটি ধরে তারা অনেকে কাঁদছিলেন, অনেকেই অশ্রুসিক্ত যে চোখ, প্রত্যেকের চোখেই কিন্তু আমরা অশ্রু দেখেছি। অর্থাৎ হাদির প্রতি প্রত্যেকটি মানুষের যে ভালোবাসা, সেটি কিন্তু এই 2 দিনের যে অবস্থান, আমরা গত শুক্রবারে যে তাকে গুলি করা হয়, এই গুলি করার পরবর্তী সময় কিন্তু মানুষের মধ্যে হাদির যে প্রেম, হাদি প্রেম, এই প্রেম কিন্তু আমরা দেখেছি। এবং আজকে সেই হাদি আমাদের সকলকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আমরা কিন্তু হাদিকে যখন দাফন করা হয় তখন অনেক অনেক হৃদয়স্পর্শী আমরা
দৃশ্য দেখেছি, অনেকেই কাঁদছিলেন, তার যারা সহযোদ্ধারা ছিলেন, একসঙ্গে যারা মিছিল করেছেন, তারা দেখছিলাম তার কবরের মাটি ছুঁয়ে কান্না করছিলেন। তো এসব দৃশ্যগুলো দেখে আসলে মনে কি হয় না যে হাদি যে জীবন্ত ছিলেন, জীবিত হাদির চাইতে মৃত হাদি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছেন তরুণদের মাঝে বিশেষ করে। এটি কিন্তু নিঃসন্দেহে সত্যি। হাদির একটি বক্তব্য ছিল যে আমি 50 বছর আরো বেশি বাইচা কি করব, ঠিক এইভাবে বলেছিল, আমি বেশি বাইচা কি করবো, আমি যদি বাঁচি 30 বছর বা 30 বছর বাঁচবো, কিন্তু দেশের মানুষ যাতে আমাকে মনে রাখে। ঠিক কিন্তু এমনটি হয়েছে। তিনি 1993 সালে সম্ভবত জন্ম, আর 2025 সালে মৃত্যু। এই যে সময়টা, এই সময়টার মধ্যে খুবই অল্প সময়। সে নিজেকে প্রকাশ করে। তার ছোট্ট একটি 8 মাসের সন্তান, আমি যদি একটি বিষয় বলি যে 8 মাসের সন্তানকে তিনি রেখে আসলে এই যে নির্বাচন করবেন, সেই নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম, সেটি কিন্তু তিনি চালিয়েছেন। এবং এই যে হাদি হয়ে ওঠা, একজন হাদি হয়ে ওঠা, সেইটি কিন্তু আসলে অনেকটাই বলা যায় যে প্রত্যেকের হৃদয়কে ছুঁয়ে আজকে হাদি বিদায় নিল। তবে হাদি তার যে কার্যক্রম, সেই কার্যক্রমে তিনি প্রকাশ করে গেছেন যে তিনি আসলে তার অল্প সময়, কিন্তু তিনি তার যেই কার্যক্রম সেটি তিনি প্রকাশ করেন। সেটা স্বাক্ষর রেখে গেছেন তিনি। একদমই তাই। সবকিছু ছাপিয়ে হাদির চিরবিদায় শেষে আরেকটি বিষয় এখন আরো বেশি উজ্জীবিত হচ্ছে, আরো বেশি প্রাসঙ্গিক হচ্ছে, সেটি হচ্ছে হাদি হত্যার বিচার। এবং দাফন শেষে কিন্তু হাদির যারা অনুসারীরা রয়েছেন, একসঙ্গে ইনকিলাব মঞ্চ, তারা সবাই কিন্তু আজকে শাহবাগে জড়ো হয়েছেন। সেখানে আজকে কি কি ঘটেছে, বা সেখানে আমরা জেনেছি যে আলটিমেটামের মধ্যে একটা বিষয় এসেছে। আপনার কাছে কি তথ্য রয়েছে? হাদি মৃত্যুর পর থেকে কিন্তু তার যে বিচার, সেটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পাশাপাশি হাদি যেদিন আসলে গুলিবিদ্ধ হন, সেদিনই কিন্তু আমরা দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার বিচারের দাবিতে বিএনপি, জামাত, প্রত্যেকটি রাজনৈতিক দল আসলে অবস্থান নেয়। পরে তারা শাহবাগী অবস্থান নেয় পরদিন থেকেই। কিন্তু এর মধ্যে আসলে যেটি চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়ে যে ওসমান হাদির যে খুনি, তিনি ভারতে পালিয়ে গেছেন ময়মনসিংহের সীমানা ভেদ করে। এই যে তার যে ভারতে যায়, তিনি এখন ওসমান হাদির যে খুনি, তিনি কিন্তু ভারতে অবস্থান করছে, এটি অনেকটাই নিশ্চিতভাবে বলা গিয়েছে। মহারাষ্ট্রে অবস্থান করছে, মহারাষ্ট্রে যে প্রদেশটি রয়েছে সেখানে অবস্থান করছে। তবে তাকে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয়েছে। এর মধ্যেই যে শুটার ছিলেন, যিনি গুলি করেছিলেন, তার বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ হয়েছে, যেখানে আসলে দেখা যাচ্ছে যে তারা ভোরবেলায় হাদি হত্যার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং সাভারের একটি কটেজে বসে করেছে। এর বাইরে হাদিকে যখন খুন করা হয়, গুলি করা হয়, ঠিক সেই সময় কিন্তু পেছনে যে সিএনজি গুলো ছিল, তার মধ্যে একটি সিএনজিতেও আততায়ীরা ছিল। তারা যদি কোনো কারণে যে শুটার আসলে গুলি করেছে সেটি মিস হলেই তারা পরবর্তী সময় পদক্ষেপ নিতেন, কিংবা যদি কোনো কারণে এই যে যারা আছেন এরা যদি ধরা পড়তেন, সেক্ষেত্রে তারা আসলে তাকে ছাড়ানোর যে ব্যবস্থা সেটিও করতেন। এমনটি কিন্তু আসলে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়াও আমরা এই কয়েকদিনের অবস্থানে যেটি বুঝেছি, আজকে যেটি দেখেছি, হাদি হত্যার বিচারে প্রত্যেকটি রাজনৈতিক দলই আসলে একমত পৌঁছেছে হাদি হত্যার বিচার হতে হবে। তবে আজকে কিছুক্ষণ আগেই হাদিকে দাফন শেষে তার যে নিজস্ব দল আছে ইনকিলাব মঞ্চ, সেটির সহকারে যাবেন এমনটি কিন্তু তারা উল্লেখ করেছেন। তার মানে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে তারা কি শাহবাগ ছেড়ে গেছেন, না আছেন এখনো যারা জড়ো হয়েছে? তারা কিছুটা কমতে শুরু করেছে। আমরা যেমন শাহবাগ দেখেছি থেকে যে কিছুক্ষণ আগে দেখলাম যে তারা কিছুটা শাহবাগ ছাড়ার যে চিত্র, সেটি আসলে লক্ষ্য করা গেছে। মাসুদ, যেটি জানছি যে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, তারাও হাদি হত্যাকাণ্ড নিয়ে আজকে কথা বলেছেন। বিএনপি থেকে বলা হয়েছে যে হাদি হত্যাকাণ্ডের পিছনে একটি বড় ধরনের ষড়যন্ত্র তারা দেখছেন। আসলে এই বিষয়ে মানে কি বক্তব্য রয়েছে বিএনপির? বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে হাদিকে যারা খুন করলো, তারা আসলে এটি কোনো ছোট্ট হাদি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনকে বানচাল করতে তাদের একটি পক্ষ আসলে খুব শক্তভাবে কাজ করছে, যে কারণে কিন্তু হাদির মতো ব্যক্তিদের খুন করা হচ্ছে। এছাড়াও তারা একটি সংশয় প্রকাশ করেছেন। এর সঙ্গে আজকে সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে এই ধরনের কর্মকাণ্ড আরো ঘটতে পারে, সকলকে সতর্ক থাকতে হবে। এটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে। গত হাদি যেই গুলিবিদ্ধ হন, সেই গুলিবিদ্ধ হওয়ার পর থেকে কিন্তু বিএনপি একটি বিষয় বলছে যে সকলকে সতর্ক এবং ঐক্যবদ্ধ হতে হবে। মানে তারা চাচ্ছেন যে ঐক্যবদ্ধভাবে এই যে একটি সংকটকালীন মুহূর্ত, সেটি মোকাবেলা করতে হবে। এটি বিএনপি বারবারই বলছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু আমরা যেটি দেখছি যে বিশেষ করে এই যে গত
শুক্রবারে যে ঘটনা, যে হাদি বাংলাদেশে আসার পর থেকেই কিছুটা আরো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সকল বিষয়গুলোকে মিলিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা শান্ত থাকুন এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় আপনারা ঐক্যবদ্ধ হন। তারা আসলে চাচ্ছেন যে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই যে যে একটি সংকটকালীন মুহূর্ত তৈরি হচ্ছে সেটিকে মোকাবেলা করার জন্য তাদের যে মধ্য থেকে যে প্রত্যয়, তাদের মধ্যে যে প্রত্যাশা, সেটি কিন্তু তারা বারবার ব্যক্ত করছেন। এটাতে কিন্তু সরকার থেকে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার থেকেও কিন্তু এই সতর্কবার্তা বলা হয়েছে যে কোনো প্রকার ফাঁদে কেউ পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সব শেষে যেটা জানতে চাই যে আজকে আমরা জানি যে ডক্টর জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, তিনি দেশ ত্যাগ করেছেন। তারেক রহমানের আসার কথা রয়েছে 25শে ডিসেম্বর। নির্বাচনের আগে বাংলাদেশের যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, একই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা, সবকিছু মিলিয়ে আর কি নতুন তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ, একটি বিষয় আপনাকে বলে রাখি যে তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে তার যে পরিবার রয়েছে সে দেশে, সেখানে জুবাইদুর রহমান আজকে গিয়েছেন, অর্থাৎ তার যে এই যে আর মাত্র মাঝখানে 4 দিন বাকি, 4 দিন পরেই দেশে ফিরবেন তারেক রহমান। তো তিনি আসলে সপরিবারে দেশে ফিরবেন। এর মধ্যে জাইমা রহমান, তিনিও থাকার কথা রয়েছে। এর বাইরে আমরা দেখেছি যে তার যে ভিসা প্রসেস, তারেক রহমানের ভিসা প্রসেস, সেটিও কিন্তু নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ডাক্তার জুবাইদুর রহমানের দেশ থেকে বাইরে যেতে কিন্তু কোনো ধরনের বাধার মুখে পড়তে হয় না। অর্থাৎ দেশে বাইরে যেতে তিনি যে পাসপোর্টটি রয়েছে, তার পাসপোর্ট রয়েছে, সেটি দিয়ে কিন্তু খুব সহজেই যাতায়াত করতে পারে। কিন্তু তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে তাকে একটি স্পেশাল ট্রাভেল পাস নিতে হয়েছে। গুলশানের বাড়িটি রয়েছে 196 নম্বর বাসা, অর্থাৎ ফিরোজার পাশের যে বাসা, সেই বাসাতেই তিনি উঠবেন, এমনটি আমরা নিশ্চিত হয়েছে। এছাড়া আমরা যেটি জানি যে তিনি 25 তারিখে দেশে এসে সরাসরি মায়ের কাছে আসবেন রাজধানী এভারকেয়ার হাসপাতালে। এর বাইরে আসলে আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। তবে ডাক্তার জুবাইদুর রহমান যে আজকে দেশে বাইরে গেলেন, এটি খুবই স্বাভাবিক এবং নিয়ম রুটিন অনুযায়ী তিনি গিয়েছেন এবং সপরিবারে দেশে ফিরবেন। এই যে যে দীর্ঘদিন পর তারেক রহমান পিছিয়ে, হয়তো আমার কাছে মনে হচ্ছে যে এটির একটি অংশ হওয়ার জন্যই তিনি দেশে বাইরে তিনি যুক্তরাজ্যে গিয়েছেন এবং সপরিবারে তিনি বাংলাদেশে ফিরবেন। মাসুদ, সর্বশেষ একটু জানতে চাই যে এই হাদি হত্যাকাণ্ডের পরে এবং একই সঙ্গে হাদি মৃত্যু ঘোষণার পরে যে বাংলাদেশে যে অরাজক একটু পরিস্থিতি তৈরি হলো, একই সঙ্গে গণমাধ্যমগুলোতে হামলা, ছায়ানট, উদীচিতে হামলা, তারপর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? বিএনপির পক্ষ থেকে আমি একটু রাজনৈতিক যে ব্যাখ্যাগুলো সেগুলো একটু দেই। বিএনপি, জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দল করছে, তারা বলছে, বিশেষ করে এনসিপি কে আমরা লক্ষ্য করলাম যে তারা কিন্তু প্রত্যেকটি যে পোড়া অংশগুলো, বিশেষ করে ডেইলি স্টার এবং প্রথম আলো গণমাধ্যমে উপরে যে হামলা হয়েছে সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করেছেন, নিজেরা সশরীরে উপস্থিত হয়ে সেই জায়গাগুলোকে দেখেছেন। তারা যেটি বলছেন যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পূর্ব পরিকল্পিত এবং হাদি হত্যাকে কেন্দ্র করে তারা একটি গোষ্ঠী তারা ফায়দা লোটার চেষ্টা করছে, এমনটি কিন্তু একদম নিশ্চিতভাবে বলেছেন। অর্থাৎ রাজনৈতিক দলগুলো একটি বিষয় বলছেন। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে বলেছেন যে এই যে গণমাধ্যমে হামলা, এটি অনেকটাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ব্যবস্থা যে গণমাধ্যমে হামলা, সেটি করা হচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ হতে বলছেন। তারা বলছেন বারবার যে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন এবং এই যে একটি সংকটকালীন মুহূর্ত, অনেক বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, তারা কিন্তু বলছেন যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি সেটি অনেকটা ঘোলাটে অবস্থায় তৈরি হয়েছে এবং সামনের দিনে খুব বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এবং অনেকেই বলছেন যে এটি আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে বাস্তবায়নের জন্য বেশ কয়েকজন কাজ করছেন, যেটির কারণেই প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা হয়েছে। এছাড়া আমরা যদি বলি যে নির্বাচনকে বানচাল করতে যে এক ধরনের ষড়যন্ত্র, সেটি চলমান হবে, এটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এটি বলা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে তারা সফল হচ্ছে, অনেক ক্ষেত্রে সফলতা পাচ্ছে না। এসব কিছুকে মিলিয়ে যেই কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা দেখলাম যে ছায়ানটে হামলা হলো, উদীচিতে হামলা হলো, এর পরবর্তী সময়ে আবার যারা প্রতিবাদ করতে গেছে তাদের উপরে হামলা হলো। এই যে হামলার ঘটনা, এটি কিন্তু খুবই স্বাভাবিকভাবে বিচ্ছিন্ন কোনো ঘটনা হতে পারে না, এটি অনেকটা পূর্ব পরিকল্পিতই বলা যায়। আমরা অনেক সময় দেখছি যে গুজব থেকে আসলে হামলা হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে ময়মনসিংহে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু সরকার আজকে বিবৃতি দিতে বাধ্য হয়েছে, যেখানে বলা হয়েছে যে এটি দেশকে অস্থিতিশীল, অর্থাৎ প্রত্যেকে বলছে দেশকে অস্থিতিশীল করতে যে একটি ষড়যন্ত্র চক্রান্ত, সেটি ব্যাপকভাবে চলছে এবং এ থেকে সরকারের পক্ষ থেকে বারবার একটি বিষয় বলা হচ্ছে যে সকলে ঐক্যবদ্ধ হন এবং এই যে সংকটকালীন মুহূর্ত সেটিকে উত্তরণ করার যে চেষ্টা সেটি করুন। ময়মনসিংহের ঘটনা আমরা জেনেছি আজকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেখানে আমরা জানি যে হাদি নিজেই গান করতেন, তিনি কবিতা আবৃত্তি করতেন,
তিনি যথেষ্ট কালচারাল মাইন্ডেড ছিলেন, সেখানে তার মৃত্যুর পরে এই ধরনের ঘটনা সেটা নিশ্চয়ই প্রশ্নের জন্ম দেয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাসুদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আবার নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হবো যদি আবার কোনো আপডেট, কোনো তথ্য থাকে। দর্শক যারা আমাদেরকে দেখছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবসময় সব ধরনের আপডেট খবর পেতে সবসময় চোখ রাখুন বাংলা নিউজের পর্দায়।